হ্যালো 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 স্টাডি টাইমের যারা টেনের আছো বা যারা টেনে উঠেছো সবাইকে তাহলে ওয়েলকাম স্টাডি টাইমে। আর চলো আজকে দেখতেই পাচ্ছ যে আজকে মাধ্যমিকের 2024-এর কোশ্চেন। আর তোমাদের যত তাড়াতাড়ি পেরেছি তত তাড়াতাড়ি আমি এই কোশ্চেনটা এনেছি এবং তোমাদের জন্যই খালি, এবং তোমাদের জন্য যাতে যত তাড়াতাড়ি দ্রুত তোমরা কোশ্চেনটা মিলিয়ে নিও, তোমাদের আন্দাজে বুঝতে পারো যে তোমাদের কতটা ঠিক করে এসছো বা কোনটা কী ভুল করে এসছো বা কতটা তোমরা নম্বর পেতে পারবে, সেই অনুযায়ী তোমাদের কোশ্চেনটা আমিও নিয়ে চলে এসেছি। এবার তাহলে চলো, আমিও রেডি আর তোমরাও তাহলে আশা করি রেডি হয়ে আছো। তাহলে চলো কোশ্চেনটা একবার মিলিয়ে নাও, আমিও এক এক করে বলতে থাকি। তাহলে এখানে প্রথমেরটা দেখতে পাচ্ছ যে বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো কি আবহবিকার। বা যারা যার কোশ্চেন নিয়েছি সে ভুল লিখেছে, এবার কিছু কিছু ভুল লিখেছে, এবার তার তো কিছু করার নেই, এবার পরীক্ষা দিয়ে চলে এসছে, এবার সেহেতু তার নম্বরও কিছু কাটে যাবে। এবার দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্রথম বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো কি আবহবিকার। তারপর পর্বত হিমালয়ের শীর্ষে দেশে হিমাবহ ও পর্বতগাত্রের সংকীর্ণ যে ফাটলগুলিকে কি বলে, গভীর সংকীর্ণ ফাটলগুলিকে কি বলে, বর্গশুণ্ড। নেক্সট কোশ্চেন। তারপর এটা তো আগে পরে হয়ে গেছে কোশ্চেনটা তোমার। এটা তিনেরটা দাঁড়াও ঠিক করে নি, 1 সেকেন্ড। এবার মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে বায়ুমণ্ডলের যে স্তরে আবহবিকার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো কি ট্রপোস্ফিয়ার, মানে হচ্ছে বায়ুমণ্ডলে অন্যান্য বায়ুর যে মিশ্রণে ফের দেখা যায় সেরকম। তারপর বহিঃপ্রদত্ত উত্তাপে সংঘটিত হয় কোথায়, উচ্চচাপ যে বৃদ্ধিতে, মানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যখন উচ্চতা বৃদ্ধির সাথে কী হয়, উষ্ণতা বাড়তে থাকে তখন কী হয়, বহিঃপ্রদত্ত উত্তাপ সৃষ্টি হয়। মানে কি পর্বতে যখন ওপরের দিকে উঠবে তখন কী হচ্ছে, ঠান্ডা না হয়ে গিয়ে তোমার যদি গরম হয়ে যায় তখন কী হয়, বহিঃপ্রদত্ত উত্তাপ হবে। তারপর ভূপৃষ্ঠে কোনো স্থানে জোয়ার হয়ে সঙ্গে সঙ্গে ভাটার সময়ের পার্থক্য কত হলো, 6 ঘন্টা 13 মিনিট। তারপরে হচ্ছে সমুদ্রের যে স্থানে তোমার হচ্ছে যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয়ে থাকে তাকে কী বলা হয়, হিমপ্রাচীর। তারপর বা হিমপ্রাচীর যাই বলতে পারো। তারপর হচ্ছে তারপর কোশ্চেন, বিষাক্ত নয় এমন একটি পর্যায় পদার্থ কী হচ্ছে, ধানের খোসা। ধানের খোসা তোমার যারা তো পশুরা খেয়ে থাকে, আর বাকিগুলি প্রত্যেকটাই বিষাক্ত। বা তোমার ফ্লাইং অ্যাশ, হ্যাঁ ফ্লাইং অ্যাশটা তোমার এটা দূষিত বলতে পারো। এরপর হচ্ছে ভারতের যে উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম কি, প্যাংগং হ্রদ। তারপর যে ভারতের একটি মুখ্য বৃষ্টির ছায়া অঞ্চল হলো কি, শিলং মালভূমি। তারপর হচ্ছে ব্যাসল্ট শিলা অববিকারের সৃষ্টি যে মৃত্তিকা হলো কি, কৃষ্ণ মৃত্তিকা। তারপর হচ্ছে ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা অঞ্চলটি কোনটি, নাগপুর। তারপর হচ্ছে যে বনজ শিল্পের একটি উদাহরণ হলো কি, কাগজ শিল্প। তারপর ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে, যে মোটর গাড়ি নির্মাণ শিল্প যেটা। তারপর উপগ্রহের চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে দেখানো হয় তা হচ্ছে গাঢ় নীল। আর নদী এখানে দুভাবে দেখানো যায়, কিন্তু তোমার এক হলো তোমার গাঢ় নীলেও দেখানো যায় অথবা তোমার কালোতেও দেখানো যায়। কিন্তু যেহেতু তোমার ধরো কোনো নদী এখন খুব গভীর হলে তাহলে সেটাকে কালো হিসেবে দেখা, আবার যখন কোনো নদী গভীরতা খুব কম থাকে তখন সেটাকে গাঢ় নীলে আবার দেখিয়ে থাকে। আবার অনেক সময় যে নদীতে তোমার ধরো চড়া পড়ে গেছে 2-5টা, সেটা আবার সেখানে আবার অ্যাশ কালারেরও দাগ থাকে কিছু কিছু যেখানগুলো চড়া থাকে। তারপর এখানে দেখতে পাচ্ছ নদীর উৎস অঞ্চলে যে ধারণের অববাহিকা সৃষ্টি হয় তা হলো কি, টু ফলস হিসাবে লিখেছি আমি, ইংলিশে ডাইরেক্ট লিখে দিয়েছি, বাংলায় না লিখে। তারপর হচ্ছে ঝুলন্ত উপত্যকা নদী ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, মানে ঝুলন্ত উপত্যকা কি ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের সময় নাকি ফল সেটা। তারপর হচ্ছে সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, ঠিক তো এটা, সমুদ্র বায়ু তো সন্ধ্যাবেলায় তো প্রবাহিত হয়, কারণ তো সন্ধ্যাবেলায় যে স্থলভাগ গরম হয়ে যায় তখন সমুদ্রের যে শীতল বায়ুটা তখন স্থলভাগে প্রবেশ করে। এরপর হচ্ছে হিমালয়ে দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো, এক হচ্ছে গরান ও গোলাপ পাতা, সেটা ফলস, এটা হচ্ছে তোমার সুন্দরবন অঞ্চলে পাওয়া যায়। আর তাছাড়া হিমালয় অঞ্চলে তোমার এই দুটি গাছ অন্তত পাবে না, কারণ এখানে এই দুটি গাছের জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়ে থাকে। এরপর হচ্ছে গোদাবরী নদীর গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, মানে হচ্ছে গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে গোদাবরী নদী প্রবাহিত হয় না তো। তারপর হচ্ছে দিয়ে আর্সেনিক একটি বিষাক্ত পদার্থ, সেটা ঠিক, কারণ আর্সেনিক তোমার বিভিন্ন ধরনের শরীরে ক্ষয়ক্ষতি করে থাকে, আর যেখানে আর্সেনিক জনিত জল থাকে সেখানে তোমার খেতে এমনিতেই বারণ করে থাকে আমাদের।
তারপর হচ্ছে মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো অ্যাপোলো। অ্যাপোলো তো নয়, তোমার হচ্ছে আর্যভট্ট। তারপর হচ্ছে নেক্সট, চলো এখানে দেখতে পাচ্ছ প্রপাত কূপ সৃষ্টি হয় কি জলপ্রপাতে পাদদেশে। তারপর হচ্ছে বায়ু ও সমুদ্র স্রোতে বিক্ষিপ্ত হয় কোন শক্তি প্রভাবে? কোরিওলিস শক্তি প্রভাবে। এরপর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে পরিচালন ধরনের বৃষ্টিপাত হয়, মানে হচ্ছে কি এক স্থান থেকে অন্য স্থানে, মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট স্থানে সেই বৃষ্টিটা হচ্ছে না, সেটা কন্টিনিউ একটা স্থান থেকে অন্য স্থানে এগোতে থাকছে। এরপর হচ্ছে শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফিনল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। এরপর হচ্ছে বায়ুর যে ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জটি হলো কিসের? তোমার বজ্র, এটা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত। তারপর হচ্ছে ন্যাপথা একটি কি জাতীয় শিল্প? সেখানে বলতে পারো পেট্রো রাসায়নিক শিল্প, মানে পেট্রো রাসায়নিক শিল্প থেকেই তো ন্যাপথলিন যেটা পাওয়া যায় সেটাই। তারপর হচ্ছে যে 2011 সালে খ্রিস্টাব্দে যে আদমশুমারি মানে হচ্ছে যে সেন্সাস হয়েছিল 2011 সালে, সেই অনুযায়ী কোন রাজ্যে সবচেয়ে জনঘনত্ব কম? অরুণাচল প্রদেশে। তারপর চুনা পাথর যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? দ্রবণ প্রক্রিয়া। তারপর বায়ুমণ্ডলে কোন স্তরে মরুর প্রভাব দেখা যায়? এক হলো আয়তনোস্ফিয়ারে। তারপর হচ্ছে কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? ভারত মহাসাগরে। তারপর হচ্ছে কর্ণাটকে ব্যবিচ্ছিন্ন মালভূমির নাম হলো কি? দক্ষিণাত্য মালভূমি। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 সালে দক্ষিণবঙ্গে ক্ষয়ক্ষতি হয়েছে? এটা হচ্ছে ভারতের আমফান। এবার তুমি বাংলাদেশে ওটাও যে নামটা দেওয়া আছে সেটাও লিখতে পারো, কিন্তু যেহেতু আমরা তো ইন্ডিয়ার এতেই থাকি আর ইন্ডিয়াতেই যেহেতু পরীক্ষা হচ্ছে এটাই দেখতে গেলে ইন্ডিয়ার মধ্যে, সেহেতু আমি এই নামটাই প্রেফার করেছি। এরপর হচ্ছে তোমার শ্বাসমূল বা কোন জাতীয় উদ্ভিদ একটি বৈশিষ্ট্য হচ্ছে লবণাম্ব উদ্ভিদ, যেটা তোমার সুন্দরবনেই দেখতে পাও। তারপর খনিজ তেল ও স্বাভাবিক গ্যাসের বহনের কোন পরিবহনের মাধ্যমে খুব উপযোগী? নলপথ। তারপর বৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম কি? সমোন্নতি রেখা। এরপর হচ্ছে কাশ্মীর উপত্যকা, যেটা দেখতে পাচ্ছ জাফরান পাওয়া যায়, মানে কাশ্মীরে তো তোমার জাফরান চাষ হয়। লুনি নদী তোমার রাজস্থানে দেখা যায়। তারপর হচ্ছে তোমার রডোডেনড্রান হচ্ছে অল্পীয় উদ্ভিদ। তারপর হচ্ছে সালেম হচ্ছে তোমার সংকীর্ণ ইস্পাত কেন্দ্র। এখানে হ্যাঁ ইস্পাত কেন্দ্রই লেখা আছে, ঠিক আছে। চলো এবার এগুলো দ্বারা মুছে দিই। এখানের মধ্যে তোমার নগ্নিভবন তোমাদের যে অ্যাপে যে সাজেশানটা দিয়েছিলাম সেখানের মধ্যে দেখতে পাচ্ছি, আর নগ্নিভবন তোমাদের দিয়েছিলাম। তারপরে কার্যত সৌর বিকিরণ, মানে হচ্ছে যে সূর্যের যে বিকিরণটা ঘটে থাকছে কীভাবে ঘটছে সেটা তোমার মডেল, যদি কেউ যদি ডায়াগ্রাম এঁকে যদি সেই কোশ্চেনটা লিখে থাকো তাহলে তো খুবই ভালো, কিন্তু ডায়াগ্রাম এখানে তোমার নম্বরটা খুবই কম দিয়েছে, সেহেতু অতটা তোমার দরকার নেই মনে হয়। তোমার এখানে যেও এমনি লিখে থাকলেও তাও মোটামুটি নম্বর পেয়ে যাবে ভালোই। কটা কোশ্চেন আছে এখানে? 6টা কোশ্চেন আছে, 2 নম্বর করে। 2 নম্বরে আর তোমরা যদি ঠিকঠাক লিখে থাকো প্রত্যেকটা কোশ্চেন তোমরা আরামসে 2 পাবে। তারপর আপেক্ষিক আর্দ্রতা, এটাও তোমাদের বলেছিলাম। তারপর কঠিন বজ্র প্লাস হচ্ছে বজ্রের যে পৃথকীকরণ দুটি বলেছিলাম। কোয়াল, এই কোশ্চেনটি আমি বলিনি। তারপর হচ্ছে যে কোন নদীর দুটি, এটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত কোশ্চেন, মানে যখন আমি ইউটিউবে যখন তোমার এতে কোশ্চেনে যখন প্র্যাকটিস করাচ্ছিলাম তখন তোমাদের এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছি। তারপর হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা, এটা তোমার অ্যাপের যে সাজেশানটা দিয়েছিলাম সেখানে দিয়েছিলাম। এরপর হচ্ছে তোমার যে দূর সংবেদনশীল সংজ্ঞা, মানে হচ্ছে যে চিত্ত, মানে হচ্ছে যে তোমার যে উপগ্রহের চিত্র সেটার বিষয় জিজ্ঞেস করেছে, উপগ্রহ চিত্র কাকে বলে সেটার বিষয় লিখতে হবে, সেটাও তোমাদের অ্যাপেতেই বলা আছে। আর জিও স্টেশনারি, এটাও তোমাদের হালকাভাবেই বলেছিলাম, কিন্তু সেটাও যদি লিখে আসতে পারো তাহলে তোমাদের আরামসে তুমি পারবে
যেটা বলেছিলাম মনে আছে তোমাদের, যে জিও স্টেশনারি উপগ্রহ কোথায় বসে থাকে এবং জিও সিনক্রোনাস উপগ্রহ, সেই এবার জিও স্টেশনারি উপগ্রহ মানে হচ্ছে একবারে যে ওপরের স্যাটেলাইটটা সেটাকে জিও স্টেশনারি বলা হয়, সেই উপগ্রহটাকেই বলা এখানে জিজ্ঞেস করেছে। এরপর হচ্ছে ঘূর্ণপাত ও প্রতিভ ঘূর্ণপাতে যে কারণটি লিখতে বলেছে। তারপর হচ্ছে জৈব ভঙ্গুর, এই কোশ্চেনটি আমি বলিনি। তাছাড়া হচ্ছে তোমার যে পরিবেশের উপর বজ্রের 3টি প্রভাব, এটা বলেছিলাম তোমাদের। প্লাস হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি, এটি বলেছিলাম তোমার হচ্ছে। তারপর হচ্ছে তোমার যে ভূমানচিত্র এবং উপগ্রহের 3টি পার্থক্য, এটা বলিনি সেহেতু। আর তারপর হচ্ছে কি ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের ব্যবহার, এটি বলেছিলাম। এরপর হচ্ছে যে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপে উদাহরণ দাও, এটি ইনসেলবাজ বাজাদা, এটি বলেছিলাম। তোমরা যদি মনে থাকে তাহলে আরামসে লিখে আসতে পারবে। তারপর পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি, এগুলি এটা তোমার বলেও ছিলাম। তাছাড়াও তোমার এই কোশ্চেনটা খুবই সহজ, এখন তোমার রিসেন্ট তোমার খবর কাগজেও তোমার ডিসকাস হয় বা এমনি লোকালেও তোমার এই কোশ্চেনটি ডিসকাস হয়ে যায়, যে স্কুল কলেজের মধ্যে স্কুলের মধ্যেই, তোমরা তো স্কুলে পড়ো, স্কুলের মধ্যে ডিসকাস হয়ে থাকে যে বিশ্ব যে বরফ গলে যাচ্ছে, আন্টার্কটিক বা আটলান্টিকে বরফ গলছে, তার জন্য কী হচ্ছে, যে সমুদ্রের জলটা আস্তে আস্তে বাড়তে থাকছে। তারপর অনেক আইল্যান্ড আছে, যে আইল্যান্ড দেশগুলো আস্তে আস্তে ডুবে যাচ্ছে, এবং অনেক আইল্যান্ড দেশের যে রাজধানী আছে সেটাকে শিফট করে অন্য স্থানে করতে হচ্ছে। যেমন তোমার বলতে পারি ইন্দোনেশিয়ার যে রাজধানীটা ছিল সেটা রিসেন্ট শিফট করতে হয়েছে। এছাড়া হচ্ছে কলম্বিয়ার রাজধানীর ক্ষেত্রে হয়েছিল। তাছাড়া তোমার এখানে জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, এটিও বলেছিলাম। তারপরে এখানে হচ্ছে ইক্ষু চাষ বলেছিলাম তোমাদের, যে পশ্চিমে কার্পাস বয়ন শিল্প, এটির ক্ষেত্রেও বলেছিলাম, এবং পরিবেশের গুরুত্ব। এই কোশ্চেনটা তোমাদের আমি 5 নম্বরের যেই কোশ্চেনগুলি আছে 5 নম্বর প্রত্যেকটাই কোশ্চেন তোমার বলেছিলাম, যদি লিখে আসতে পারো তাহলে খুবই ভালো। এরপর হচ্ছে লাস্ট তোমার যে ম্যাপ পয়েন্টিং আছে, ম্যাপ পয়েন্টিংয়ে দেখতে পাচ্ছ পরপর তোমার 9টি যে জিনিস আছে, 9টি আমার মিলে গেছে, খালি একখানেই মিলেনি, সেটা হচ্ছে যে এখানে বেঙ্গালুরুর যে স্থানটি, তাও যদি তোমাদের মনে থাকে যে আইটি যে শিল্প যে স্থানটি, সেটি যদি মনে থাকে কারোর, তাহলে সেই আইটি শিল্প স্থানটি লিখে আসলেও একদিক দিয়ে দেখতে গেলে আমার আইটি শিল্প স্থানটি বলে দিয়েছিলাম, কিন্তু বেঙ্গালুরু তো তোমায় ডাইরেক্ট বলিনি, সেহেতু আমি তাও ধরছি না। যদি আইটি শিল্প স্থানটিও মনে রাখো তাহলেও তোমার এখানে হবে, কারণ আইটি শিল্প স্থানেই তো তোমার যে বেঙ্গালুরু এটি অবস্থিত, সেহেতু আইটি শিল্প স্থানে যদি দেখিয়ে আসো তাহলেও ঠিক। তাহলে চলো আজকের ডিসকাশন এই অবধি শেষ হলো। তাহলে এরপর তোমাদের আমি আবার যে ক্লাসগুলো আবার নেওয়া শুরু করবো, ক্লাস 9 এবং ক্লাস 10-এর ক্লাস রিসেন্ট শুরু করা হবে এই মাসের মধ্যে। এই মাস কি বলছি, এই সপ্তাহ থেকেই শুরু করে দেবো আবার ক্লাস 10 এবং ক্লাস 9-এর জিওগ্রাফি ক্লাসগুলো। আর তোমার তো অন্যান্য ক্লাস স্যারেরা তো ক্লাস নেওয়া শুরু করে দিয়েছে, আর আমিও শুরু করে দেবো। তোমরা খুব তাড়াতাড়ি ইউটিউবেই জানতে পেরে যাবে বা দেখতেও পাবে, নোটিফিকেশান তো আসবেই। চলো টাটা। যারা পরীক্ষা দিচ্ছে বাকি, এবার যে কটা সাবজেক্ট বাকি আছে ভালো করে পরীক্ষা দিও এবং খুব ভালোভাবে একবারে পুরো কাঁপিয়ে দিয়ে এসো পরীক্ষায়। আর যে এই কোশ্চেনটি আছে, এই কোশ্চেনটি তোমার দেখে অতটা কঠিন নয়, মিনিমাম তো অন্তত কেউ একটু ভালো করেও লিখে আসলেও 90 থেকে মিনিমাম 80 থেকে 90 পাওয়ার কথা এবার।